স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি ফারদাস জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এরই মধ্যে অন্তত 1000 ঝুপড়ি ঘর পুড়ে গেছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সোমবার বিকেল 4টায় প্রথম আগুন দেখা যায় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। শুরুতে স্থানীয় মানুষ ও রোহিঙ্গারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। বিকেল সোয়া 5টা নাগাদ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট পৌঁছায়। পরে আরও 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে স্থানীয় মানুষ, সেনাবাহিনী, পুলিশ ও আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। স্থানীয়রা জানান, আগুনের শুরু হয় ক্যাম্পের 8DW ব্লকে। ঘণ্টাখানেকের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের 9 ও 10 নম্বর ব্লকে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইসিইউ আছে, দক্ষ জনবল নেই। গেল 1 বছর ধরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের এটাই বাস্তবতা। এছাড়াও সারা দেশের করোনা ডেডিকেটেড 96টি সরকারি হাসপাতালের মধ্যে আইসিইউ নেই 61 হাসপাতালে। অথচ গেল 24 ঘন্টায় সারা দেশে মৃত্যু হয়েছে 30 জনের, যা গেল 3 মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 6.5 মাসের রেকর্ড। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা 14 জন রোগীর মধ্যে 8 জনই এখন আইসিইউতে। তবে কর্তব্যরত চিকিৎসক দক্ষ নন এই চিকিৎসায়। এই হাসপাতালে কোনো রকমের রোগীদের সেবা দিতে অন্য বিভাগ থেকে ধার করে আনা হচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল কর্তৃপক্ষও স্বীকার করছেন সেই দায়। শেরেবাংলা মেডিকেল কলেজে আইসিইউর সেটআপ নেই। আমরা এখন অ্যানেস্থেশিয়া যারা ডাক্তার আছে তাদের কাছ থেকে ধার কর্জ করে আমরা চালিয়ে নিচ্ছি, কিন্তু কোয়ালিটি সার্ভিস যেটা বলে সেটা আসলে সম্ভব না। করোনা রোগীদের জন্য আইসিইউ এমন বাস্তবতা সারা দেশ জুড়েই। দেশের বিভাগীয় সিভিল সার্জনদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে করোনার জন্য সারা দেশে নির্ধারিত মোট হাসপাতাল 96টি, যার মধ্যে আইসিইউ নেই 61 হাসপাতালেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ সংখ্যা 563টি, যার মধ্যে শুধু ঢাকা মহানগরীতেই 286টি আর চট্টগ্রামে 45টি। এই যখন বাস্তবতা, তখন গেল 24 ঘন্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 2801 জন, যা গেল 6.5 মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 30 জনের। সবশেষ 23 ডিসেম্বর করোনায় এত বেশি লোক মারা যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা চিকিৎসায় মৃত্যু কমাতে অন্তত দেশের প্রতিটি জেলা শহরে প্রয়োজন আইসিইউ শয্যা। এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবার অসমতার দিকটি নির্দেশ করে এবং যে কারণে কিন্তু অনেক মানুষকেই চরম বিপদাপন্ন অবস্থায় বাইরের শহর থেকে ঢাকা অথবা বড় শহরে আসতে হয়। এজন্য নিঃসন্দেহে অনেকগুলো প্রাণহানিও ঘটে থাকে। যদিও দেশের প্রতিটি উপজেলায় আইসিইউ শয্যা তৈরির কথা বলছে স্বাস্থ্যসেবা বিভাগ, তবে করোনার 1 বছর পেরিয়ে সংক্রমণ আর মৃত্যুর গ্রাফ উপরে উঠলেও বাড়েনি আইসিইউ সুবিধা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে বিপদজনক গতিতে করোনা সংক্রমণ বাড়ার পরও মাস্ক ছাড়াই পথ চলছেন রাজধানীবাসী। কেউ হয়তো পড়ছেন, কিন্তু তাতেও রয়েছে স্পষ্ট অবহেলা। মাস্ক পরিধানে নগরবাসীর এই অবহেলা বন্ধে রাজধানী সহ সারা দেশে অভিযানে নেমেছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। 24 ঘন্টায় করোনা শনাক্ত সংখ্যা প্রায় 3000, মৃত্যু হয়েছে 30 জনের। কিন্তু নগরবাসীর দৈনন্দিন চলাফেরায় মাস্ক পরিধানের বিষয়ে অবহেলা যথেষ্টই ছিল। পকেটে আসছিল, এই যা সরি মাস্কটা এখন খুলছিলাম। সোমবার রাজধানীর 15টি স্পটে মাস্ক পরতে মানুষকে সচেতন করার অভিযানে নামে ঢাকা জেলা প্রশাসন। কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, শাহবাগ সহ একাধিক এলাকায় একদিকে বিনামূল্যে মাস্ক দেয়া হয়, অন্যদিকে জরিমানাও গুনতে হয় কয়েকজনকে। মাস্ক না পরার কারণে কারওয়ান বাজারে জরিমানা করা হয় 8 জনকে। না, এটা তো আমার ভুলের কারণে আমি জরিমানা দিছি ভাই, এটা আমার ভুল হয়েছে। এটা আমি করোনা ভাইরাস যতদিন এরকম থাকবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সচেতনতা অভিযান পরিচালনা করা হয়। তেজগাঁ এবং ভাটারায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ। সম্মানিত নাগরিক যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করা, উদ্বুদ্ধ করা এবং তাদেরকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসেবে আমরা এটা করছি।
রাজধানীর সঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে সারা দেশেই জোরালো কার্যক্রম চালিয়েছে পুলিশ। সোমবার দেশের প্রায় প্রতি জেলাতেই পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। দক্ষিণ এশিয়ার বিপুল সংখ্যক মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বাস করে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব। সোমবার জাতীয় প্যারিস স্কোয়ারে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ ও নেপালের সম্পর্ক আরও জোরদারের আশা জানান নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। লাকমিনা জেসমিন সোমার রিপোর্টে বিস্তারিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বিকেল 4:45টার দিকে জাতীয় প্যারেড স্কয়ারে যান নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব চিরন্তন প্রতিবাদ্যে 6ষ্ঠ দিনের অনুষ্ঠানের প্রতিপাদ্য বাংলার মাটি আমার মাটি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। মাতৃভাষায় বক্তৃতা দিয়ে এ সময় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী বলেন, বঙ্গবন্ধুর সফল নেতৃত্বে সোনার বাংলা গড়ে উঠবে এমন প্রত্যাশাই করে नेपाल। मित्र राष्ट्र बङ्गलादेशको निरन्तर प्रगति, समृद्धि र सुखका लागि शुभकामना व्यक्त गर्दै म मेरो भनाई यही अन्त्य गर्न चाहन्छु। নেপালের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মরণ করেন মুক্তিযুদ্ধে নেপালের সহযোগিতার কথা। বঙ্গবন্ধুর জীবনের নানা প্রসঙ্গ উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাধারণ হতদরিদ্র মানুষের মৌলিক চাহিদা পূরণে দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে পারলে দেশের রাজনীতিতে নূতন অধ্যায়ের সূচনা হবে। মুজিব বর্ষে এটাই হবে সবচেয়ে বড় অর্জন। নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়াকে দারিদ্র্যমুক্ত করতে দেশগুলোর সাথে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে বাংলাদেশ। একথা অস্বীকার করার উপায় নাই যে দক্ষিণ এশিয়ার এক বিশাল সংখ্যক মানুষ এখনো দরিদ্র সীমার নিচে বাস করে। বিপুল সংখ্যক মানুষ এখনো অর্ধাহার বা অনাহারে থাকে। অনেকে জীবন ধারণের ন্যূনতম সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। দক্ষিণ এশিয়ায় যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সে সম্পদ যথাযথভাবে ব্যবহার করে এই অঞ্চলের মানুষের দারিদ্র্য দূর করা সম্ভব। একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এই অঞ্চলকে দারিদ্র্যমুক্ত উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রয়াস আমরা অব্যাহত রাখব। অনুষ্ঠানে অতিথিদের মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক তুলে দেওয়া হয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য বাড়াতে দেশটির সঙ্গে অগ্রাধিকার বাণিজ্য চুক্তির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের প্রস্তাব করেন। শালি জয় রিপোর্ট। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সফররত নেপালি রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারীর সঙ্গে দেখা করতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নেতার বৈঠকে গুরুত্ব পায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরালো করার, বিশেষ করে দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগ বাড়াতে ভারত ও ভুটানকে নিয়ে প্রস্তাবিত BBIN রুট বাস্তবায়ন হলে এই অঞ্চলের বাণিজ্য আরও বাড়বে বলে আশা করেন প্রধানমন্ত্রী। নেপালের সঙ্গে বিদ্যুৎ খাতেও কাজ করার আগ্রহ জানান বাংলাদেশের সরকার প্রধান। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনও দেখা করেন নেপালের রাষ্ট্রপতির সঙ্গে। কৃষি ও শিক্ষা খাতে একসঙ্গে দুই দেশের কাজ করার আগ্রহের কথা জানান তিনি। এতদিন একটি রেল লাইন ছিল, এখন আমরা কার্গো পাঠানোর জন্য আরেকটি রেল যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হবে অন্য জায়গার জেলা থেকে। আমাদের দ্বিপাক্ষিক ইস্যুগুলো আলোচনা হয়েছে, আমাদের মাল্টিল্যাটারাল ইস্যুগুলো আলোচনা হয়েছে এবং সবগুলাই অত্যন্ত আপনার কি বলবো বন্ধুত্ব পরিবেশে, এবং তারা বাই অ্যান্ড লার্জ আমাদের সবগুলো ইস্যুতে আপনার সহমত পোষণ করেছেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সকালে 2 দিনের সফরে ঢাকা আসেন নেপালের রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রীয় অতিথিকে। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। 3 বাহিনীর চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে নেপালের রাষ্ট্রপতিকে। দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানান বিদ্যাদেবী ভান্ডারী। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার 2020-এ ভূষিত করেছে ভারত সরকার। সোমবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের এক ঘোষণায় একথা জানানো হয়। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ যখন মুজিববর্ষ উদযাপন করছে ঠিক তখন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে তারা গর্বিত। অহিংসা ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক কিংবা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে 1995 সাল থেকে এই পুরস্কার প্রদান করছে ভারত সরকার। এবার এই পুরস্কার প্রদানে গঠিত জুরি বোর্ড বঙ্গবন্ধুকে এই সম্মাননা জানাতে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেয়। 2020 সালে গান্ধী শান্তি পুরস্কার ঘোষণা করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মানবাধিকার ও স্বাধীনতার কাণ্ডারি ছিলেন বঙ্গবন্ধু। ভারতীয়দের কাছেও তিনি নায়ক। পঞ্চান্ন বছর পর চালু হচ্ছে ঢাকা নিউ জলপাইগুড়ি রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল। খুলছে দেশ ভাগের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত রেল সংযোগের আরও একটি দুয়ার। ভ্রমণ পিপাসুদের জন্য সহজ হবে ভারতের দার্জিলিং সিকিম ভ্রমণ। তৈরি হবে বাণিজ্যের সম্ভাবনাও। এই রুটে চালু করতে সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন রেলমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরেই আসতে পারে উদ্বোধনের ঘোষণা। সজল দাসের রিপোর্ট। পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রতিবেশী দেশ ভারতের দার্জিলিং সিকিম বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের জন্য অতি পরিচিত আর পছন্দের টুরিস্ট স্পট। বাণিজ্যিক পরিসরেও এতদিন বেশ ভোগান্তি নিয়েই এই রুটে যোগাযোগ রাখত দুই দেশ, কিন্তু পরিস্থিতির পরিবর্তনে প্রতিবেশী দুই দেশের দীর্ঘদিনের আলোচনা দেখছে সফলতার মুখ। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বন্ধ হয়ে যাওয়া চিলাহাটি হলদিবাড়ি রুটে ফের চালু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। সোমবার সংবাদ সম্মেলনে এসব জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণার মাধ্যমে আমরা যাত্রী পরিবহনের জন্য এই রুটটি অর্থাৎ ঢাকা থেকে, ঢাকার ক্যান্টনমেন্ট থেকে আপনার নিউ জলপাইগুড়ি স্টেশন ভারতের এই পথে চলাচলের জন্য এটা উন্মুক্ত করা হবে। তবে এটা অ্যাকচুয়াল চলাচল করবে যখন স্বাভাবিক অবস্থা হবে, তখন এটা চলাচল হবে। মন্ত্রী বলেন, 2022 সালের ডিসেম্বরের মধ্যেই দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কক্সবাজারের সঙ্গেও চালু হবে রেল সংযোগ। 10টি যে অগ্রাধিকার প্রজেক্ট, তার ভিতরে রেলের একটি প্রজেক্ট হলো সেটা পদ্মালি আমাদের যে লিঙ্ক, এটি আরেকটা হলো আপনার চিটাগং থেকে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত। 2022-এর ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আমরা কক্সবাজারের সঙ্গে সংযুক্ত করতে পারবো। দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণে নেয়া সরকারের নানা পরিকল্পনার কথাও জানান রেলমন্ত্রী। সজল দাস, নিউজ 24, ঢাকা। হজ নিয়ে এখনও সৌদি সরকারের সঙ্গে চুক্তি হয়নি। কতজন নেবে এ নিয়ে আলোচনা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সীমিত লোকজনই এবার হজে যেতে পারবেন। সে সংখ্যা 10,000-এর মতো হতে পারে, আবার এর বেশিও হতে পারে। ধর্মসচিব নুরুল ইসলাম জানিয়েছেন, এবার হজে যেতে হলে ভ্যাকসিন নিতে হবে। 18 থেকে 60 বছর বয়সের 40,000 মানুষ নিবন্ধন করেছে, আর 60 বছরের বেশি বয়সের নিবন্ধন করেছে 21,000। তিনি বলেন, 60 বছরের বেশি বয়সীদের যদি সৌদি সরকার হজে না নেয় তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আগাম প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেটা আমরা নিয়ে রাখছি, কারণ আমরা জানি যে হজে যারা যাবেন, আমাদের প্রিয় হজ যাত্রী ভাইয়েরা যারা প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করছেন,
তাদেরকে পাঠাতে গেলে কোভিড টেস্ট ছাড়া তো সারা বিশ্বের কোথাও কাউকে সুযোগ দিবে না। আর যদি ক্রাইটেরিয়া ফিক্স থাকে, অন্য বছর যেভাবে গেছে ক্রাইটেরিয়া অনুসারে, ওই ক্রাইটেরিয়া যখন করবে সেই ক্রাইটেরিয়াতে যে কজন করবে সেই কজন করে আমরা দেবো। বাড়ছে বিশুদ্ধ পানির সংকট, হুমকির মুখে পড়ছে জীবন জীবিকা। বিশ্লেষকরা বলছেন প্রতিনিয়ত রাজধানীর ভূগর্ভস্থ জলের স্তর ভীতিকর গতিতে নিচে নেমে যাওয়াতে পানি সংকটে শিগগিরই বসবাসের অযোগ্য হয়ে পড়বে ঢাকা। যদিও স্থানীয় সরকার মন্ত্রী বলছেন পরিস্থিতির আলোকে ব্যবস্থা নিচ্ছে সরকার, সংকট হবে না পানির। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। পানি জীবন রক্ষার বড় উপাদান। প্রায় 2 কোটি মানুষের বসবাসের শহর ঢাকায় সারফেস আর আন্ডারগ্রাউন্ড 2 পদ্ধতিতে পানির যোগান দেয় সরকার। তবুও রাজধানীর কোথাও কোথাও প্রায় পানির সংকটে রাস্তায় নামে মানুষ। যদিও শুধু ঢাকাবাসী নয়, জাতিসংঘের ওয়ার্ল্ড ওয়াটার রিপোর্ট 2019 অনুযায়ী পানির সংকটে রয়েছেন বিশ্বের 200 কোটি মানুষ। এর মধ্যে পানির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের প্রায় 2.5 কোটি মানুষ আছেন সুপেয় পানির সংকটে। সবচেয়ে খারাপ অবস্থা উপকূলে। জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় জলে লবণাক্ত বাড়ছে। এমত অবস্থায় সুপেয় পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে সংকট সমাধানে জাতীয় বিল্ডিং কোডে বৃষ্টির পানি সংরক্ষণ বাধ্যতামূলক করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন, পানির সংকট ঠেকাতে কৃষি খাতে পানির অপচয় বন্ধ করতে হবে, ফিরিয়ে আনতে হবে নদী নালায় পানির স্বাভাবিক প্রক্রিয়া। আমরা ভূগর্ভস্থ পানি যে পরিমাণ উত্তোলন করছি সেটা সবচেয়ে বেশি ব্যবহার করছি কৃষিকাজে এবং তারপরে শিল্প কারখানায় ব্যবহার করছি। কৃষিকাজে এটাকে কমিয়ে আনতে হবে ব্যাপকভাবে, কারণ ইরিগেশন আমরা যে পরিমাণ পানি ব্যবহার করছি সেটার আসলে প্রয়োজন নাই। শিল্প কলকারখানার ক্ষেত্রেও আমরা যদি বৃষ্টির পানি ব্যবহার করি তাহলে এটা কমিয়ে আনতে পারবো ব্যবহার, প্লাস শিল্প কলকারখানা থেকে পানির দূষণটা যদি কমাতে পারি তাহলে আমরা পানির সম্পদটাকে রক্ষা করতে পারবো। বিশ্ব পানি দিবস উপলক্ষে এক সেমিনার শেষে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছেন, পানির সংকটে পড়বে না মানুষ। বাংলাদেশে পানি যথেষ্ট আছে এবং কিছু কিছু এলাকায় যেখানে পানি নাই সেখানে পানি দেওয়ার জন্য গভর্নমেন্টের পুরো প্রিপারেশন নেওয়া আছে, আর পানি সরবরাহ করা হবে। আমার মনে পানির জন্য কোনো সমস্যা হবে না। পানির সংকট বাড়তে থাকলেও আবার রাজধানীতে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে ওয়াসা। নতুন দামে 1000 লিটার পানির জন্য গ্রাহককে দিতে হবে 15 টাকা 18 পয়সা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। ওয়াকামা ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুদকের উপপরিচালক শুভ্রাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে। তার বিরুদ্ধে পিকে হালদারের সাথে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানায় দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার। আলী তালুকদারের প্রতিবেদন। পিকে হালদারের 1000 কোটি টাকা পাচারের অভিযোগ ও অর্থ আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় রেড অ্যালার্ট দেয়া হয় 37 জনের বিরুদ্ধে। সম্পৃক্ততা থাকায় শুভ্রা রানী ঘোষকে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে দুর্নীতি দমন কমিশন। শুভ্রার বিরুদ্ধে 87 কোটি 60 লাখ টাকা আত্মসাতের অভিযোগ পায় দুদক। বিমানবন্দর থেকে আটকের পর তাকে আনা হয় দুদকে। 1 ঘন্টা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পাঠানো হয় আদালতে। অর্থ আত্মসাতের অভিযোগ এবং ইন্টারপোলে রেড অ্যালার্ট তালিকায় তার নাম থাকায় আটক করা হয়েছে বলে জানায় দুদক সচিব। 87 কোটি 60 লক্ষ টাকা তিনি ঋণ গ্রহণ করেন এবং এই ঋণ গ্রহণ করার পরে তিনি বিভিন্ন ব্যক্তি এবং ভুয়া প্রতিষ্ঠানের নামে লেয়ারিংয়ের মাধ্যমে এটা হস্তান্তর করেন এবং মানি লন্ডারিংয়ে সহযোগিতা করেছেন। 37 জন আসামির বিরুদ্ধে পৃথক পৃথক 6টি মামলার প্রত্যেকটিতে পিকে হালদারকে আসামি করা হয়েছে। চেষ্টা তো আছে, যেহেতু তারা ইতে দিয়ে দিচ্ছে তারা নিশ্চয়ই চেষ্টা করছে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল এজেন্সিকে দেওয়া হয়েছে, তারা দায়িত্ব নিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে তাদের সাথে। দুদক জানায় 25 থেকে 28টি কাগজে প্রতিষ্ঠানের ঋণ সংক্রান্ত সব রেকর্ডপত্রের তথ্য চেয়ে FAS ফাইন্যান্স লিমিটেডকে চিঠি পাঠানো হয়েছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এদিকে মানব পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের সহযোগী মাসুদকে জামিন দেননি হাইকোর্ট।
জামিন সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। অবৈধ আর্থিক লেনদেনের দায়ে কুয়েতের আদালত 4 বছরের দণ্ড দিয়েছেন পাপুলকে। সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আরো খবর নিয়ে ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়েছে। পরবর্তী শুনানির জন্য 20 মে দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে না পারায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই বছরের 5 অক্টোবর 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। সুনামগঞ্জে নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের উপর হামলার মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন সহ 30 জনের রিমান্ড শুনানি আগামীকাল ধার্য করেছেন আদালত। স্বাধীনকে 10 দিন ও 29 জন আসামিকে 5 দিন করে রিমান্ড আবেদন করেন আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সেলিম নেওয়াজ। এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাল্লা জোনের বিচারক শ্যামকান্ত সিনহা মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য ধার্য করেন। এর আগে সোমবার বিকেলে 30 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এ ঘটনায় 2 মামলায় এখন পর্যন্ত 33 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে রাজপথে মিছিল বা সভা সমাবেশ করবে না হেফাজত, তবে শান্তিপূর্ণভাবে তার আগমনের প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মোদীর আগমনের প্রতিবাদ এবং সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার এক সংবাদ সম্মেলনে তিনি এমন কথা বলেন। এ সময় ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব শাল্লার হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ওই হামলায় হেফাজতের কেউ জড়িত নয়। যারা হামলাকারী তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই গুরুত্বপূর্ণ আয়োজনে নরেন্দ্র মোদী মতো একজন কুখ্যাত ব্যক্তি আসুক, এটা আমরা চাই না। ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র হবে, যে কোনো ভূমিকা হবে, আমরা সেখানে হেফাজতে ইসলাম গর্জে উঠবো, আমরা আমাদের ভূমিকা পালন করব। এতে কার লাভ হলো কার ক্ষতি হলো সেটা হিসাব করা হেফাজতে ইসলামের ব্যাপার নয়। রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে বাংলাদেশ পাটকল কর্পোরেশন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর 1:30টার দিকে আগুন লাগে ভবনটিতে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে তারা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান ব্রিগেডিয়ার সাব্বির। ভবনটির 7 তলার গোডাউনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, সেখানে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানতে পারেনি বলে জানান তিনি। দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ আর নেই। আজ ভোর 5:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছিল। তিনি স্ত্রী, 2 ছেলে ও নাতি নাতনি রেখে গেছেন। এভারকেয়ার থেকে তার মরদেহ ক্যান্টনমেন্টের বাসায় নিয়ে যাওয়া হয়। বাদ জোহর সেখানে জামে মসজিদে নামাজে জানাজা হবে। পরে মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। তার ছেলে বিদেশ থেকে ফেরার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। 1993 সালে মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদের মালিকানায় দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশিত হয়। তিনি পত্রিকাটির সম্পাদক, মুদ্রাকার ও প্রকাশক ছিলেন।
রাজশাহীতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ মনসুর আলম দুপুর 1:15টার দিকে এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা যায়, স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজের জন্য স্ত্রী বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি ধরে নিজের 14 বছরের মেয়েকে ধর্ষণ করে নজরুল ইসলাম। 2018 সালের 14 মে ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিলিন্দা মহল্লায় এ ঘটনাটি ঘটে। কাউকে জানালে তার মাকে জবাই করে হত্যা করা হবে বলেও মেয়েকে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় 2019 সালের 15 ফেব্রুয়ারি নজরুলের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ এলাকায় বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ছাড়ে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। এই বিশেষ ছাড় চলবে আগামী 31 মার্চ পর্যন্ত। মাসুদা লাবণী রিপোর্ট। চোখের স্থানীয় অপারেশন থেকে শুরু করে যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে অর্ধেক খরচে। চিকিৎসা সেবায় এই বিশেষ ছাড় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকায় বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে কম খরচে সেবা পেয়ে খুশি রোগীরাও। সবকিছুর মধ্যে অপারেশন সবই ছাড় দিছে 50%। এই হাসপাতালে অপারেশন করে যথেষ্ট একটা বড় ধরনের উপকার পাইছে। পরিবেশ অনেক সুন্দর, খুব ভালো লাগে। সার্জারি ও চোখের ফ্যাকো অপারেশন বাদে সব ধরনের অপারেশন ও চিকিৎসা সেবায় পাওয়া যাবে অর্ধেক খরচে। একবার যারা গরিব এদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছি, আর যারা কিছু পে করতে পারতেছে ওদেরকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। সিজারিয়ান সেকশন এবং ফ্যাকো সার্জারি, যেটা আমরা চোখের জন্য করি, ফ্যাকো সার্জারি খুব এক্সপেন্সিভ। এই দুটো ছাড়া সব ধরনের সার্জারি, ইভেন মাইনর সার্জারিও 50% ডিসকাউন্ট। হাসপাতালটিতে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা, প্লাস্টিক সার্জারি, ঠোঁট কাটা, তালু কাটা রোগীদের চিকিৎসা, নাক কান গলার জটিল সব চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক সব যন্ত্রপাতি। এছাড়া রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সেবা। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আশা করছি 31 মার্চ পর্যন্ত এর ব্যবধানে আমরা আশা করছি প্রায় 1 থেকে 150 অপারেশন আমরা করতে পারবো। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দরিদ্র মানুষের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 500 শয্যার এই বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। চলমান মহামারীর জেরে বিরাট ধাক্কা খেয়েছে সৌদি আরবের অর্থনীতি। প্রায় অর্ধেকে নেমেছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান সৌদি আরামকোর মুনাফা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের রেকর্ড দরপতনের কারণে প্রতিষ্ঠানটির মুনাফার এই পতন দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। জ্বালানি তেল নির্ভর হওয়ায় দেশটির অন্যতম আয়ও আসে এই খাত থেকেই। প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদন বলছে, গেল বছর তাদের নিট আয় কমেছে 44% বেশি। এবছরে মুনাফা কমে দাঁড়িয়েছে $49 বিলিয়ন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতি। ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছে নিউজ 24 সন্ধ্যা সংবাদ। গেল 100 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় হাজার হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে সিডনি, নিউ সাউথ ওয়েলস এবং দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড ভয়াবহ বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। দেশটির আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ জুড়ে এই বন্যা পরিস্থিতি থাকতে পারে। বন্যার ফলে দেশের অধিকাংশ অঞ্চলে বিপর্যয় দেখা দিয়েছে। রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ রয়েছে বৈদ্যুতিক সংযোগ। পশ্চিমবঙ্গে 21 বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ভোটের দিন যত এগুচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের পিণ্ডরাকুড়ি গ্রামে। জানা যাচ্ছে, নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন। এই ঘটনাকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে এলাকায়। নিহত দুর্গা সোরেনের স্ত্রী গণমাধ্যমকে বলেন, বিজেপির লোকজন দুর্গা সোরেনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে ঝামেলার সূত্রপাত। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে। তৃণমূলের আগৈবনী অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো জানান,
গন্ডগোলের ঘটনায় তৃণমূলের কর্মী দুর্গা সরণির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রামের জেলা পুলিশ। সন্ধ্যা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। সাথে নিউজ 24 সন্ধ্যার সংবাদে আরও একবার স্বাগত। এবারে নিউজ 24 স্পোর্টস। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এই ম্যাচকে সামনে রেখে ক্রাইস্টচার্চে অনুশীলন করছে বাংলাদেশ দল। কিউবিদের বিপক্ষে প্রথম ম্যাচে ভরাডুবির কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই বড় করে দেখছেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে তাই ব্যাটসম্যানদেরই দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ফেসবুক লাইভে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এই মন্তব্যে যেমন প্রভাব পড়েছে ক্রিকেট বোর্ডে, তেমনি আলোচনা সমালোচনা চলছে দেশের সাধারণ ক্রিকেট প্রেমীদের মাঝেও। এর মধ্যেই হঠাৎ করে দেশে ফিরছেন সাকিব। আজ কাতার এয়ারলাইন্সে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের। রাত 2টার দিকে ঢাকায় নামবেন তিনি। গুঞ্জন উঠেছে ফিরে মঙ্গলবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন সাকিব। এদিকে আইপিএলের জন্য বোর্ড বরাবর করা সাকিবের ছুটির আবেদন প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, যেখানে স্পষ্ট করে লেখা আছে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিতে আইপিএল খেলতে চান সাকিব, তাই শ্রীলঙ্কা সফর থেকে যাচ্ছেন ছুটি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত 21 ফেব্রুয়ারি মাকে নিয়ে আমেরিকা গিয়েছেন সাকিব। গত মঙ্গলবার সাকিব শিশির দম্পতির কোলজোড়ে আসে তাদের তৃতীয় সন্তান। শেষ করছি নিউজ 24 সন্ধ্যার সংবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।